হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমি তো তোমাদের কদিন আগে থেকেই বলেছি টিন কিন্তু সমানে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে, ওর একটু মজা মজা লাগছে। এবং সবচেয়ে বড় কথা, ভিউজের অবস্থা তো সবারই খারাপ, এখন ইদানিংটা সবারই খারাপ চলছে। তো ও চাইছে একটু ভিউজটা যাতে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে পরে হয়। নাহলে যে পারফেক্ট হাজব্যান্ড নিয়ে কথা বললো কেন হঠাৎ, কদিন আগে বললো কেন ফিরে আসা বা ছেড়ে আসা জীবনটাই ভালো ছিল। মানে এই রকমই টুকটুক টুকটুক করে ও দিচ্ছে। এবং তাতে দর্শক দেখবে, ভিউজ হবে, সেটাতেই ওর ফায়দা। তাতে ওকে যদি দুটো লোকে বাজে কথাও বলে লোকে, দর্শকরা, তাতে ওর কোনো কিছু যায় আসবে না। ওর শুধু ভিউজ, পয়সা। আমি গতকালই বলেছি ওরা মা মেয়ে দুজনেই তাই। তো যাই হোক, মুভি দেখছিল, তার আগে হচ্ছে তোমার দাদার বাড়িতে এলো, নয়ডার দাদার বাড়িতে এলো। তার কারণ আমি আগেও জানতাম যে একবার দুবারের জন্য হলেও আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার ওর এখানে সেই ট্রলি ব্যাগ যেটা নিয়ে এসেছিলো বাড়ি থেকে, সেটা কিন্তু ওর এখানেই রয়ে গেছে, যেটা কিনা আজকে দেখলাম গুছোচ্ছে। বললো এই ব্যাগটা এখানেই ছিল। তো ও যখন গিয়েছিল ওখানে জাস্ট একটা হাত ব্যাগ নিয়ে, মানে কাঁধ ব্যাগ, হাত ব্যাগ না কাঁধ ব্যাগ নিয়ে গিয়েছিল, কিছু জামা কাপড় নিয়ে। সেখান থেকে পিসির বাড়ি অমুক তমুক ঘুরলো, দিদির বাড়ি, তারপরে তোমার কাকুর বাড়ি ঘুরলো। কিন্তু এই ট্রলি ব্যাগটা কিন্তু ওর দাদার বাড়িতেই ছিল, তাই জানতাম যে একবার হলেও ওকে আসতে হবেই। এবার কথা হচ্ছে ও পুরোপুরি এসছে নাকি আবার কাকুর বাড়ি চলে যাবে, সেটা যাই হোক পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, রাখি পরানোর জন্য, যেহেতু রাখি পরানোটাই মেন নয়, যেহেতু রাখির দিনে গেছে তাই মাসুতো দাদাকে রাখি পরালো। ওর যদি রাখি পরানোটাই মেন হতো, তাহলে এই ঝড় বাদল বৃষ্টিতে মানে ও অন্তত বেরোতো না। সেটা বুঝতেই পারছি, ও অন্তত বেরোতো না। কারণ তোমার ওর যেটা দরকার ছিল সেটা হচ্ছে অ্যাডের ব্যাপার। লাস্ট ডেট, রাখি পূর্ণিমার দিনই ছিল লাস্ট ডেট, তাই ওকে ওটা করতেই হবে। ও নিজেই বলল সব ক্রিয়েটাররা জমা দিয়ে দিয়েছে অ্যাডের ওই ভিডিও, প্রমোশনাল ভিডিও, কিন্তু আমার করা হয়নি। তার কারণ হচ্ছে অ্যাডের যে জিনিসগুলো, প্রোডাক্টগুলো, সেগুলো দাদার বাড়িতে রয়ে গিয়েছিল পার্পেলের। তার মানে হচ্ছে তোমার বহুদিন আগে, কারণ এই কাকুর বাড়িতেই তো মাসখানেক প্রায় হয়ে গেল, ও বহুদিন আগে ওই প্রোডাক্টগুলো হাতে পেয়েছিল। কিন্তু ওই যে ফেলে রাখা কাজ, আলসেমি, ও তো ওটা বড় ধর্ম। ওর জীবনের বড় ধর্ম হচ্ছে আলসেমি, হচ্ছে হবে, চলছি চলবো, এরকম একটা ব্যাপার। দেনান কিছু কাজ করে উঠতে পারে না। এ নাকি এত আবার শ্বশুরবাড়িতে কত কাজ করতো, উফ, ভাবা যায়। তাই ভাবি যে ছেলে নেই, পুলে নেই, সংসার বলে কিছু নেই, মানে কোনো মাথা ব্যথা নেই, খেতে পাচ্ছে এক জায়গায়, পড়তে পারছে, তো সেখানে তার সামান্য যেগুলো প্রমোশনাল ভিডিওর কাজ, সেগুলো করে উঠতে পারে না। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার এইখানে দাদার বাড়িতে ওই জন্যই কিন্তু ওর আসা, হঠাৎ করে কিন্তু ওই জন্যই আসা। না হলে যারা ভাবছো যে ওই দাদারকে রাখি পরানোর জন্যই রাখি পূর্ণিমায় চলে আসলো দাদার বাড়িতে, সেটা কিন্তু বড় কথা না। হ্যাঁ, রাখির দিনে এসছি, তাহলে রাখি যখন রয়েছে রাখি পরালাম দাদাকে। রাখি পরানোটাও আমাদেরকে দেখালো না, দেখাতে পারতো ওইটুকু অংশ কাউকে দিয়ে ক্যামেরা ধরিয়ে দেখাতে পারতো, যাই হোক, বা ক্যামেরা দূরে সেট করেও দেখাতে পারতো, ভালো লাগতো, কিন্তু আমাদেরকে দেখালো না। তো এটাই হচ্ছে ব্যাপার। ওর যেহেতু অ্যাডের প্রোডাক্টগুলো এইখানেই রয়ে গেছে, ওকে ওটা করে দিতেই হবে কোম্পানিকে। লাস্ট ডেট চলে এসছে, আর উপায় নেই, যেভাবেই হোক বললো আজকেই লাস্ট ডেট। ঠিক সেই জন্যই কিন্তু এত ঝড় বৃষ্টি বাদলে ও কিন্তু ঠেঙিয়ে ঠেঙিয়ে চলে এলো দাদার বাড়িতে। এটা হচ্ছে দাদার বাড়ি নয়ডাতে আসার আসল কারণ, হঠাৎ করেই আসার আসল কারণ। এবারে কথা হচ্ছে তোমার, আমরা দেখলাম ওর ঠাম্মি ওর দাদুকে, অর্থাৎ যাদেরকে দাদু ঠাম্মি বলে, যেই বাড়িতে এতদিন ছিল, সেই দাদুকে হচ্ছে রাখি পরালো, সেটা আমরা দেখলাম। কি গিফট ফিফট দিল দেখলাম না, রাখি পরালো। তো তারপরে বলল যে এরাও যাবে রাখি পরাতে, মানে যে বাড়ি থেকে বেরিয়েছে আর কি, যেই বাড়িতে এতদিন রয়েছে তারাও যাবে রাখি পরাতে, কিন্তু বৃষ্টিতে কি করে কি বেরোবে না যাবে না সেটা জানি না। এই কথাটাও শুনলাম। তারপরে তো যাই হোক, উবের করলো, করে ঠাম্মি আর নাতনি বেরিয়ে পড়লো। কিন্তু কথা হলো, অত ভেঙে ভেঙে ওকে না গিয়ে ও তো একবারেই একটা গাড়ি বুক করে চলে যেতে পারতো নয়ডা। কারণ যখন এখানে এত বৃষ্টি বাদল, ওর তো মনে হয় খরচ বেশি পড়ে গেল। কারণ ও ওখান থেকে গেল উবেরে, তারপরে তোমার গেল মেট্রো, তারপরে তোমার নেমে আবার টোটো, আবার টোটো থেকে নেমে হচ্ছে আবার খাল পেরোলো। খাল পেরোলো মানে যা জল জমেছিল ওর দাদার নয়ডা দাদার বাড়ির সামনেটা, জুতো হাতে ঠেঙিয়ে ঠেঙিয়ে, বয়স্ক মানুষ, কারণ রাস্তায় খানা খন্দ, গর্ত মর্ত কত কী থাকতে পারে, তাই না? আর যখন এরকম মানে
আজকের ওয়েদার যেরকম এরকম, মানে যেদিন ও গেছে আর কি, আজকের নয়, যেদিন ও গেছে সেই ওয়েদার, মানে রাখির দিন ওয়েদার যখন এরকম, তাহলে তো একদম মানে একটা গাড়ি বুক করে নিয়ে একদম ডিরেক্ট চলে যেতে পারতো, মানে কাকুর বাড়ির থেকে মাসুতো দাদার বাড়িতে। কিন্তু সেটা না করেও এত ভেঙে ভেঙে গেল, কী ব্যাপার আমি বুঝলাম না, কেনই বা গেল? কি ওর সাশ্রয় করার জন্যই কি গেল, নাকি ভাবলো ওটাতে টাকা বেশি পড়ে যাবে, জানি না। তো এটা গেল হচ্ছে ব্যাপার। তো গিয়েই যথারীতি তোমার এখানে তো কাজ করতে হবে না, কারণ এখানে ও মোটেই কাজের লোক নয়, তাই এখানে কাজেরও কোনো ব্যাপার নেই। এখানে চা হাতের সামনে, তারপরে তোমার খাবার হাতের সামনে, তারপরে তোমার সন্ধেবেলার মুড়ি পেঁয়াজি চপ সবই হাতের সামনে। কারণ বৌদি, আমরা এর আগেও দেখেছি যখন এই বৌদির বাড়িতে এসেছিল, বৌদি কিন্তু জব করে, বৌদিও কিন্তু জব করে। অনেকে সেই যুক্তি দেয় না যে কাকুর বাড়িতে ওরা তিনজনেই জব করে, তাই যদি একটু হাতে হাতে করে দেয়। তো তো এখানেও কিন্তু বৌদি জব করে, সকালবেলা বেরিয়ে যায়। আমরা ও যখন এখানে থাকতো তখনও দেখেছি যে হচ্ছে তোমার কোনো কাজই করতে যেত না, গেস্টের মতোই থাকবে, ঠিক কথাই তো। তো সেক্ষেত্রে ও যখন ইচ্ছে হতো একটু চা বানিয়ে খেত, একটু কফি বানিয়ে খেত, ব্যাস। নাহলে কিন্তু বৌদি ওর খাবারটা মানে দুপুরের ভাতটা পর্যন্ত বেড়ে রেডি করে রেখে যেত, বেড়ে নয় মানে বাটিতে বাটিতে খাবার বেড়ে রেখে রান্নাগুলো ভাতটা বেড়ে নিত শুধু। এমনকি ওর টিফিন মানে সকালে জল খাবারের ব্যবস্থাটাও নিচে যে বৌদি, মানে বৌদির বৌদি তার ঘর থেকে ব্যবস্থা করেছিল। মানে গেস্ট হলে কিন্তু এই রকমই হয়। তো আজকেও দেখলাম তাই একটি কাজও করেনি, বরং ওই যে ওর দাদার যে ভাইজি যে রয়েছে, তার সাথে বসে বসে সে ছোটো ছোটো রাখি বানিয়েছে, ছোটো ছোটো রাখি, সেগুলো নিয়ে একটুখানি হাসি মজাক করলো, খুনসুটি করলো বাচ্চাটার সঙ্গে, ঠিক আছে। কিন্তু এখানে কি কাজ করতে দেখলে? পারতো তো লেগে পড়তে। এই বৌদি চলে এসছে অফিস থেকে, বলল বৌদি এসে মুখের সামনে চা পেঁয়াজি মুড়ি সব মাখিয়ে দিল, ও খেলো। তারপরে রাতের খাওয়া দাওয়া করলো, সবই কিন্তু হাতের সামনে যোগান দিয়েছে, যেরকম নর্মাল হয় আমরা গেস্ট আসলে যেরকম মুখের সামনে সব যোগান দেওয়ার চেষ্টা করি। কারণ গেস্ট তো আর বেশি দিন থাকবে না, আর গেস্ট তো আর কাজ করার জন্য আসেনি যে কাজ করাবো। কিন্তু ওখানে আমরা দেখছি আহা হা নখ ভেঙে ফেলেও কিন্তু ও কাজ করছে। ওখানে আমরা দেখছি আটা মাখছে, দিনের রান্না রাতের রান্না সকালের জলখাবার, কে কী খাবে ঘরে ঘরে চা পৌঁছে দেওয়া, তারপরে তোমার প্যাকিং হবে গিফট, রাখির গিফট, সেখানেও হাতে হাতে হেল্প করা। মানে সংসারের প্রত্যেকটা কাজ ওকে করতে হচ্ছে। তাহলেই মানুষ কাজের লোক বলছে। আর ও ক্লিয়ার করছে না কেন সেটা জানি না। ও বলতেই পারে ও যদি কাজের লোক না হয়, ও তো বড় অনেক কিছু ক্লিয়ার করতে আসে, তোমাদের বোঝার ভুল, দর্শকদের বোঝার ভুল বলে ক্লিয়ার করতে আসে। ও তো বলতেই পারে যে তোমাদের বোঝার ভুল, এটা আমাদের সত্যিই কাকু হয়, থাকে না তো, ওনারা বয়স্ক একটু থাকে না, আমি একটু করে দিই, আর করলে আমারও একটু শরীরটা ঝরবে, এরকমভাবে তো ক্লিয়ার করতে পারে না। ও জানে এই ব্যাপারটা নিয়ে যত বলবে তত ভালো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবারে হচ্ছে কথা, এখন ও অ্যাডের সেই শ্যুট করেছে মাঝখানে। আমার শুধু অবাক লাগলো, এই যে রাস্তার বৃষ্টি জল কাদা পেরিয়ে ও চলে এলো সেই হলুদ চুড়িদারটা পরে। ওর ঠাম্মি দেখলাম এসে কিন্তু তোমার রাতের দিকেও দেখলাম যে এসে হ্যাঁ ও করেছে, শাড়িটা চেঞ্জ করেছে, কিন্তু মানে যেটা পরে এসছিল। কিন্তু ওকে দেখে আমি জাস্ট অবাক হলাম, মানে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত হয়ে গেছে, তখনও পর্যন্ত কিন্তু ড্রেসটা চেঞ্জ করেনি। দেখো এমনিতেই বর্ষাকালে যেখানে জল জমে সেখানে সত্যিই জল যন্ত্রণা যাকে বলে। তো ওই জলগুলো মানে তো হচ্ছে মানে যত রকমের নোংরা জল, সেই জামা প্যান্ট পরে অত বৃষ্টিতে ভিজে সেইগুলো পরেই ওর দিনটা মানে পুরো দিনটাই কাটিয়ে দিল প্রায়। রাতের দিকে চেঞ্জ করেছে। মানে এই জিনিসগুলো ওর দিকে এই বাইরে যাওয়ার পরে না এই জিনিসগুলো ওর মধ্যে বেশি এসেছে, আগে দেখিনি, ইদানিংকালে দেখতে পাই। আগেও দেখেছি ওই ঘাম জামা কাদা প্যান্টের মধ্যে সেগুলো পরেই পিসির বাড়িতে রয়ে গেছে, সারা দিন সেটা পরেই রাত্রে শুয়ে পড়লো, কী করে হয় বাবা জানি না। তো যাই হোক, লাস্টে ও শুয়ে শুয়ে মুভিও দেখছিল। ও খুব মুভি দেখতে ইদানিংকালে ভালোবাসছে, মানে দাদার বাড়িতেই দেখেছি বিশেষ করে মুভি দেখে। কারণ কাজকর্ম না থাকলেই তখন মনে হবে কি একটু মোবাইলটা দেখি, একটু টিভিটা দেখি, এটাই মনে হবে। যখন কোনো কাজ থাকবে না, টেনশন থাকবে না, তখনই কিন্তু ওগুলো অবসরের সময়। কিন্তু কাকুর বাড়িতে ওকে কতবার মুভি দেখতে দেখেছো? কাকুর বাড়িতে দেখেছো মুভি দেখতে? আমি তো দেখিনি যে মুভি দেখি। তো আমরা এর আগেও দেখেছি যে সারাদিন ওই তোমার দাদার বাড়িতে মুভি দেখতো, কাজকর্ম নেই। কিন্তু কাকুর বাড়িতে এত কাজ সবটাই হয়তো আমাদেরকে দেখায় না, যতটুকু দেখায় ততটুকু আমরা দেখি। তাই জন্য ও মুভি দেখছি, ওখানেও তো টিভি আছে, ওখানেও তো একদিন আমরা দেখলাম টিভি আছে, তারা দেখছে। তো ও তো উঠে গিয়ে অন্য সময় দুপুরের টাইম বা যখন ও রেস্টের টাইম, বাড়িতে তো কেউই থাকে না, তো সেখানে গিয়ে তো মুভি দেখতে পারে টিভিতে। কিন্তু
হয়তো সেই সময় অন্য কোনো কাজ করে, সংসারের তো আমাদের একটা কাজ নয়, অনেক কাজ। তো যাই হোক, ও মুভি দেখতে দেখতে কথা বললো যে পারফেক্ট হাজব্যান্ড, কোনো হাজব্যান্ডই পারফেক্ট হয় না, না বা এরকম। অ্যাকচুয়ালি কোনো মানুষই পারফেক্ট হয় না। আমার মনে হয় একমাত্র মা যে হয়, মানুষ বললে ভুল হবে, কোনো স্ত্রী পারফেক্ট হয় না, কোনো হাজব্যান্ড পারফেক্ট হয় না, কিন্তু যে মা হয় না সে খুব পারফেক্ট হয়। কেন, সে মানে পশুদের মধ্যেও মা যদি হয় বা মানুষের মধ্যেও যদি মা হয়, তার মধ্যে মাতৃত্বটা এমনভাবে থাকে, সে ধনী মাই হোক, গরিব মাই হোক, মা কখনো খারাপ হতে পারে না। তুমি পারফেক্ট হাজব্যান্ড নয়, তুমি সিনেমার স্টোরি বলছো যে হ্যাঁ বিয়ের আগে সম্পর্ক ছিল, সেটা জানায়নি, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে ভালোবাসা। তুমি এটা কাকে ঠুকছো? মানে তোমার তো দুটো হাজব্যান্ড, তোমার জীবনের পারফেক্ট হাজব্যান্ডটা কেউ নয়। সে অবশ্যই, কারণ প্রথম জনকেও তুমি ছেড়ে এসছো, তোমার পারফেক্ট মনে হয়নি। দ্বিতীয় জনকেও তুমি ছেড়ে এসছো, তোমার পারফেক্ট মনে হয়নি। হ্যাঁ, দ্বিতীয় জন তো অবশ্যই পারফেক্ট ছিল না, একটা মানে লম্পট, একটা মাতাল জোচ্চোর। কিন্তু প্রথম জন, সে কি তোমায় ঠকিয়েছিল? মানে ঠকিয়েছে বলছে, এই গল্পটা স্টোরি বলছে ঠকিয়েছে। প্রথম জন কি তোমায় ঠকিয়েছিল? যেটা ও বলতে চাইছে যে বিয়ের আগেও ছিল, জানায়নি, বিয়ের পর জানতে পেরেছে যে সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে, এটা কি তুমি প্রথম হাজব্যান্ডকে বলছো? হ্যাঁ, এটা আমরা কিন্তু জানি, কারণ প্রথম হাজব্যান্ড তোমার, তোমার যখন ওই ভঙ্গির একটা কল রেকর্ডিং পেয়েছিলাম, তখন তোমার প্রথম হাজব্যান্ডই বলেছিল যে এখানেও তো আমার সঙ্গে একজন মানে ছিল, আমারও তো বিয়ের আগে ছিল, বিয়ের আগে হাজারটা থাকতে পারে। একদম, এই কথাটা আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। বিয়ের আগে হাজারটা, মেয়েরা স্কুল কলেজ, ছেলেরা স্কুল কলেজের লাইফে অনেক ভালো লাগা থাকে, একটা ক্রাশ থাকে, ওটাকে ঠিক ভালোবাসা বলবো না, ভালো লাগা, তো সেটা থাকে, কিন্তু হাজারটা থাকতে পারে। কিন্তু বিয়ের পরে তখন বলেছিল যে বিয়ের পরে তুই কি আমাকে দেখেছিস? তখন কিন্তু তুমিই স্বীকার করেছিলে, মানে এই টিনই কিন্তু স্বীকার করেছিল না, কথাটা এখনও কানে বাজে, সেই রেকর্ডিং সবার আমাদের শোনা। তো না, তাহলে আজকে তোমাকে বলতে হচ্ছে কেন যে বিয়ের আগে ছিল না, পারফেক্ট হাজব্যান্ড, হ্যানা ত্যানা কেন দিচ্ছ? তুমি মুভি দেখছো দেখছো, ব্যাস এই পর্যন্তই তো বলে দিলে হতো। তুমি যখন সিনেমা হলে মুভি দেখতে যাও তখন তার রিভিউ দাও না, তখন সেই গল্পের স্টোরি বলো না, অথচ তুমি টিভিতে একটা তুমি মুভি দেখছো, সেটা পারফেক্ট হাজব্যান্ড, সেটা নিয়ে তোমার টাইটেল হয়ে গেল। তুমি ওইখান থেকে নয়ডা চলে এলে, কত কিছু পেরিয়ে, সেগুলো তো তোমার টাইটেল বলে মনে হলো না দেওয়ার জন্য। আজকে তোমার ওই হাজব্যান্ড ব্যাপারটা রয়েছে বলে, সিনেমাটার নাম ওরকম বলে, সিনেমাটার স্টোরিটা ওই রকম বলে তোমাকে টাইটেলে ওইটুকুই দিতে হলো? হ্যাঁ, মানে এটা তো মানুষ বুঝতেই পারছে যে তুমি কন্ট্রোভার্সি চাইছো, তোমাকে নিয়ে ছেঁড়া কাটা হোক, তোমাকে নিয়ে দুটো বাজে কথা বলুক, তুমি সেটা চাইছো। তো কথা হচ্ছে, প্রথম হাজব্যান্ডের কি এরকম কোনো সম্পর্ক ছিল? কিন্তু তুমি যে স্বীকার করেছো, রেকর্ডিং শুনেছি আমরা, না। তো সম্পর্ক বিয়ের আগে হাজারটা থাকতে পারে। তোমারও তো আমরা অনেক কিছু শুনেছি যে কোন ক্লাবে তোমাকে ধরা পড়ে গেছিল, তুমি কার সঙ্গে, আমরা শুনেছিলাম না? ক্লাবে বিয়ের আগে কার সঙ্গে ধরা পড়ে গিয়েছিল, ওর বাবা মারধর করে তুলে এনেছিল, তারপরে তোমার সেই জন্যই মানে অব্রাহ্মণ বয়স্ক পাত্রের সঙ্গে ওর মানে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিতে হয়েছিল, 18 বছর পুরোপুরি কমপ্লিট না হতেই। ঠিক এই কারণেই তো বিয়ের আগে হাজারটা থাকতে পারে, কিন্তু বিয়ের পর তুমি কেন অন্য লোকের হাত ধরেছিলে? তো যাই হোক, তোমার হাজব্যান্ড, তুমি বলতে চাইছো তোমার হাজব্যান্ড পারফেক্ট ছিল না, তুমি ইনডিরেক্টলি বলতে চাইছো হাজব্যান্ড পারফেক্ট নয়, তুমিও পারফেক্ট ওয়াইফ নও, মেনে নিলাম, কোনো হাজব্যান্ডই পারফেক্ট হয় না। কারণ আমি এটা মনে করি, হাজব্যান্ড না হোক পারফেক্ট, ওয়াইফ না হোক পারফেক্ট, কোনো মানুষ পারফেক্ট না হোক, মা হিসেবে একটা মেয়ে কিন্তু সন্তানের কাছে পারফেক্ট হতে হয়। তুমি পারফেক্ট মা হতে পেরেছো? হুম, যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে, পিছন ঘুরে দেখোনি আমার সন্তানটা কাঁদছে না ঘুমোচ্ছে না কি করছে, বা আমি চলে গেলে ওর ওর কতটা কষ্ট হবে, আমার অবর্তমানে ও আমাকে খুঁজবে, ওর চোখ দুটো আমাকে খুঁজে বেড়াবে, মামা করে আমাকে চাইবে, এগুলো তোমার মাথায় এসছিল? নাকি যখন ওর দুধের প্রয়োজন হবে, ও তখনও বুকের দুধ ছাড়েনি, ওর যখন দুধের প্রয়োজন হবে তখন কে ওকে দুধ পান করাবে, এগুলো মাথায় এসেছিল? হুম, তখন তুমি মোহতে ফুর্তিতে তুমি বেঁচে মানে একদম নাচানাচি করছিলে, তাই তুমি পারফেক্ট মা হতে পারোনি। হাজব্যান্ড যদি পারফেক্ট না হয়, তুমি পারফেক্ট মা হতে পারোনি, যেটা আমাদের মায়েদের সবার আগে হওয়া দরকার। কারণ কথায় আছে, কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়, মাতা কখনো কু হয় না। তুমি তো একজন কুমাতা, তুমি তো একজন কুমাতা।
অনেকে আবার বলবে না ও ছেলের জন্য অনেক কিছু করেছে, ও ছিল পরিস্থিতির শিকার, ওকে ছেলে দেয়নি। এইসব গালগপ্প ভাই কমেন্ট বক্সে দিতে এসো না, পুরো ডিটেলস আমরা জানি, পুরো ডিটেলস। অনেকে এখনও সাফাই গাইতে আসে, না না ওকে ছেলে দেওয়া হয়নি, কোনো আইন নেই। ওইটুকু ছেলে, আমি যদি প্রপারভাবে লড়ি, আমি যদি মন থেকে চাই, তাহলে হচ্ছে আমি ছেলে পাবো না। কোথাও দেখেছো এরকম? কোথাও দেখেছো? এইটুকু বাচ্চাদের বাচ্চারাই মানে বাচ্চার মাই পায় এইটুকু বাচ্চার ক্ষেত্রে। কারণ ও তো মানে মোটামুটি কয়েক মাস ও বাচ্চা পাওয়ার জন্য লড়াই করেনি। ওর বাচ্চার কথা কখন মনে পড়লো? যখন কিনা বর ওকে স্ট্রাইক দিয়েছিল, ওর প্রথম হাজব্যান্ড যখন ওকে দুখানা স্ট্রাইক দিয়েছিল, দুখানা স্ট্রাইক দিতেই ওর মনে পড়ে গেল, এই রে এইবার তো প্রতিশোধ নিতে হবে। একটা মেডেল, একটা ট্রফি যাই বলো না কেন ওই বাড়িতে রয়ে গেছে আমার। আমি যখন মাল নিয়ে এসেছিলাম, মাল রিকভারি করেছিলাম, তখন ওই মালটাকে আমি ফেলে রেখে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে ও রক্ত মাংসের, সোনা বাবা রক্ত মাংসের নয়, ওর কাছে মাল, ট্রফি। তখন ওটাকে নিয়ে কাড়াকাড়ি করবার জন্য তুমি কি বলবো, লড়বার পথে এগিয়েছিলে, আইনি পথে এগিয়েছিলে, তাও প্রপার ওয়েতে নয়। প্রপার ওয়েতে যে কাস্টাডি কেস টেস্ট করে যেটা হয় সেভাবে নয়। বাঁকা আঙুলে ঘি নিতে চেয়েছিলে, নিয়ে বাচ্চার বাবাকে তুমি টাইট দিতে চেয়েছিলে। বাচ্চা পাওয়াটা তোমার কাছে মুখ্য উদ্দেশ্য ছিল না, বাচ্চার বাবাকে টাইট দেওয়াটা মুখ্য উদ্দেশ্য ছিল। ওই ট্রফিটা ওই বাড়িতে রয়ে গেছে। আমি যখন মাল রিকভারি করে মানে গাড়ি ভর্তি করে মাল এনেছি, ওই মালটাকে আনা হয়নি। তোমার মনের ধারণা ছিল ঠিক এই রকম, আর না হলে প্রথম দিনই তুমি নিয়ে আসতে। আজকে যারা বলে এই তোমার ছেলের কথা মনে পড়ে না, এই তোমার ছেলে অসুস্থ, যাও দেখা করো, আমি না মনে মনে হাসি তখন। আমি তখন মনে মনে হাসি যে কাকে বলছে, তো কুমাতা, একে কেন বলে? আবার কুমাতা চায় কি না আমার হাজব্যান্ড পারফেক্ট হবে, নিজে পারফেক্ট ওয়াইফ হতে পারলো না, সে কিনা পারফেক্ট হাজব্যান্ড হবে। আচ্ছা হাজব্যান্ড একটা খারাপ, দুটো সংসার, 25 বছর বয়সে দারুণ অ্যাচিভমেন্ট, দুটো সংসার, দুটো বিয়ে, তাতেও একটা টিকিয়ে রাখতে তুমি পারলে না, একটাও টিকিয়ে রাখতে তুমি পারলে না। তোমার কোথাও মনে হয় না যে আমার ফল্ট? দুটো স্বামীকেই আমি ধরে রাখতে পারলাম না, বা দুটো স্বামীই আমার জীবনে খারাপ হয়ে এলো, তাহলে আমারই ফল্ট? দুটো মানুষই তো খারাপ হতে পারে না। সেটা কখনো না ভেবে তুমি হাজব্যান্ড ভালো ছিল না, অনেক আশা ভরসা দিয়েছে, মিথ্যে আশ্বাস দিয়েছে, তুমি গল্প লাগাচ্ছ এখানে। তুমি কন্ট্রোভার্সি যাতে হয় সেই জন্য গল্প লাগাচ্ছ, নাও কন্ট্রোভার্সি, সবাই মোটামুটি এটা নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে, আমি মনে হয় লাস্ট। তো যাই হোক, তো সেক্ষেত্রে হচ্ছে সেটা বড় কথা নয়, লাস্ট আর ফার্স্ট নিজের বক্তব্যটা পেশ করাটাই হচ্ছে বড় কথা। তো সেক্ষেত্রে আমার তো এটাই মনে হয়, তুমি পারফেক্ট হাজব্যান্ড তখনই আশা করতে পারো যখন তুমি সুমাতা হবে। কারণ হাজব্যান্ড, মা শুধু মানে সন্তানের সঙ্গে শুধু মায়ের সম্পর্ক থাকে না, বাবারও থাকে। বাবাও তখন খুশি হবে যখন দেখবে আমার সন্তানকে অবহেলা করছে না, মা আমার সন্তানকে প্রাণ দিয়ে জীবন দিয়ে ভালোবাসে, কারণ সন্তানটা তো বাবারও। তখন বাবা এমনিই তোমাকে ভালোবাসবে, মানে যে কোনো হাজব্যান্ড আর কি। নিজের বাচ্চাকে অবহেলা করবে, নিজের বাচ্চাকে ফেলে রেখে আসবে, নিজের বাচ্চাকে দুচ্ছাই করবে, সেখানে হাজব্যান্ড চাইবে পারফেক্ট। কি সুন্দর না? সুন্দর আবদার, দারুণ আবদার। তো যাই হোক, একটা মেয়ের 25 বছর বয়সে দুটো হাজব্যান্ড, দুটোর একটাও পারফেক্ট নয়। তারপরে অনেক মানে আগাছার মতো প্রেমিক জন্মেছিল, সেগুলোও পারফেক্ট নয়। তাই এখন কাকুময় জীবন হয়ে গেছে। এখন দেখা যাক কাকুময় জীবনটা আবার কতখানি সুন্দর হয়, নাকি সেই জীবনটাও পারফেক্ট হবে, না কি হবে জানি না। না, আমি অন্য কিছু বলছি না, কাকুময় জীবন কেন বলছি, মানে সবসময় কাকু 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 কাকু, ডাইনে কাকু, বাঁয়ে কাকু, পিছনে কাকু, সামনে কাকু, ওপরে কাকু, নিচে কাকু, মানে উঠতে বসতে চলতে ফিরতে কাকু 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 এত শোনা যায় না, মনে হয় যেন ওর জীবনটা এখন কাকুময় হয়ে গেছে। মানে ও বোঝাতে চায়, তাই আমরা বুঝি, আমরা নিজে থেকে বুঝি না, ও বোঝাতে চায়। নাহলে একটা বাড়িতে গিয়েছি, আমার রিলেটিভ, ঠিক আছে ধরে নিলাম ওর কথা অনুযায়ী, আসলটা কি আমরা সবাই বুঝে গেছি। তো সেক্ষেত্রে বাড়িতে 3 জন মেম্বার আছে, ঠাম্মি, দাদু, কাকু। আমি অল টাইম কেন কাকু কাকু করব? খেতে বসবো কাকুর সাথে, ঘুরতে যাব কাকুর সাথে, ডাক্তার দেখাতে যাব কাকুর সাথে, আমি সব কিছু করবো কাকুর সাথে, মানে ঘোরা বেড়ানো, কি বলবো, সব কিছু। তো সেক্ষেত্রেই বলা হচ্ছে ওর জীবনটা হচ্ছে কাকুময়। দেখা যাক কাকু এবার পারফেক্ট হয় কি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।